নমস্কার সবাইকে। অনেক দিন পরে ফিরলাম আমি আমার এই চ্যানেল প্ল্যাটফর্মে। যারা আমার অনুপস্থিতিতেও আমার চ্যানেলের সঙ্গে থেকেছেন, আমার ভিডিওগুলো দেখেছেন, সাপোর্ট দিয়েছেন, কমেন্ট করেছেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এবং একই সঙ্গে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী ব্যক্তিগত কিছু কারণে দীর্ঘদিন আমার এই চ্যানেল প্ল্যাটফর্ম থেকে অনুপস্থিত থাকার জন্য। যাই হোক না কেন, এমন এক সময়ে আমি ফিরছি, যে সময়টা কিন্তু খুব গোলমেলে একটা সময়। কারণ জাতীয় স্তরে, রাজ্য স্তরে, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ঘটনার ঘনঘটা, তার মধ্যে বেশ কিছু ঘটনা আমাদের কাছে বেশ আতঙ্কজনক এবং উদ্বেগের সেই জায়গাটাকে নিয়ে আজকে এই পর্বের, অর্থাৎ আমার এই ফিরে আসা পর্বের প্রথম ভিডিও। আমরা বিগত কয়েক মাস ধরেই দেখছি মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে একটা বিশ্বব্যাপী সংকট চলছে। ইরান, ইসরায়েল, আমেরিকা ডাইরেক্টলি এর মধ্যে ইনভলভড, তার সঙ্গে ইনডাইরেক্টলি আরও বেশ কিছু দেশ এবং তার বাইরে আরও বেশ কিছু দেশ পরোক্ষভাবে মারাত্মকভাবে প্রভাবিত এই সংকটের দ্বারা। এবং এই সংকটের মূলে যেটা রয়েছে সেটা যতটা না রাজনৈতিক, তার থেকে অনেক বেশি রয়েছে অর্থনৈতিক বিষয়। এবং অর্থনৈতিক বিষয়ের যেটা মূলে রয়েছে সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে পেট্রোপণ্য। পেট্রোল, ডিজেল, গ্যাস ইত্যাদি ইত্যাদি যে সমস্ত পেট্রোপণ্যের উপরে আমাদের জীবন আজকাল প্রচণ্ডভাবে, বা বলা হলো 80% নির্ভরশীল। সে পেট্রোপণ্যের যোগান অনিশ্চিত হয়ে পড়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক, ভয় যে ভবিষ্যৎ কি হবে। সেই নিয়ে ভাবতে গিয়ে আমার মনে হয়েছে, একটা কথা মনে পড়েছে, প্রথমেই বলে নিই। সেটা হচ্ছে, কারুর সর্বনাশ কারুর বা পৌষ মাস। মানে এই কথাটা কেন বললাম, অন্যভাবে নেবেন না প্লিজ। এই যে সংকট, এই সংকটে আমরা ভারতবাসীরা যারা খুব অ্যাফেক্টেড বা প্রভাবিত এবং আতঙ্কিত, তাদের জন্য আমার মনে হয় যদি সরকার, অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকার সঠিক পদক্ষেপের নন, তাহলে কিন্তু সেই পদক্ষেপ ভারতবাসীর জন্য, ভারতের অর্থনীতির জন্য একটা দুর্দান্ত সুযোগ বা দরজা খুলে দিতে পারে। এবং সেই দরজাটা ভারতের অর্থনীতিকে বেশ কয়েক কদম এগিয়ে দেবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। যে কথাটা বলতে চাইছি সেই কথাটা হচ্ছে, আমাদের পেট্রোপণ্যের বিকল্প কি রয়েছে যদি আমরা একটু ভাবি, তাহলে আমরা সবাই এক বাক্যে স্বীকার করতে বাধ্য হব যে সৌরশক্তি বা বিদ্যুৎ শক্তি, আরো ভালো করে বললে, এর বিকল্প আমাদের আর হাতে কোনো কিছু নেই। কারণ সৌরশক্তি নির্ভর বিদ্যুৎ শক্তি, সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ হতে চলেছে। আমাদের জীবাশ্ম জ্বালানি 2030 সালের মধ্যে অবশ্যই কমাতে হবে। এটা আজকে বহু আলোচিত, বহু উচ্চারিত একটা সত্য, যেটা আমরা সবাই জানি কিন্তু মানি না বা মানতে চাই না। কিন্তু এটাই বাস্তব যে খুব দ্রুত বছর তিনেকের মধ্যে বা বছর চারেক, হয়তো খুব বেশি হলে আমাদের হাতে রয়েছে, তার মধ্যে যদি আমরা পৃথিবীর দূষণকে না কমাতে পারি, তাহলে কিন্তু মানব সভ্যতার সামনে, আমাদের সামনে এবং বিশেষ করে আরও ভালো করে বললে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে বড়সড় বিপদ দাঁড়িয়ে রয়েছে। এবং সেই বিপদের একদম খাদের কিনারায় এসে আমরা দাঁড়িয়েছি। সেইখান থেকে দাঁড়িয়ে আমাদেরকে ভবিষ্যতের সবুজ শক্তির কথা ভাবতেই হবে এবং একই সঙ্গে সবুজ যানবাহনের কথা ভাবতে হবে। অর্থাৎ ইলেকট্রিক ভেহিকলস হতে চলেছে ভবিষ্যতের যে ট্রান্সপোর্টেশন, তার ফিউচার লাইন যদি বলি, তাহলে কিন্তু অবশ্যই ইলেকট্রিক ভেহিকলসের দিকে আমাদের ভাবতেই হবে। এবং ভাবা শুরুও হয়ে গেছে আমাদের দেশে। একটা ছোট্ট তথ্য দিলে আপনারা বুঝতে পারবেন যে ইলেকট্রিক ভেহিকলের মার্কেট কীভাবে বাড়ছে। কয়েকদিন আগে আমরা আমাদের যে সামনে বিধানসভা ভোট রয়েছে, সেই ভোট কর্মীদের প্রশিক্ষণে গিয়ে ভোট প্রশিক্ষণ কেন্দ্রের সামনে যে বাইকের স্ট্যান্ড ছিল, সেখানে প্রায় আমার আন্দাজে 100 খানেক বা আরও বেশি, বেটার টু সে 100 দেড়েক বাইকের মধ্যে আমি মোটামুটি গুনে দেখছিলাম যে ইলেকট্রিক ভেহিকল কিন্তু প্রায় 15 থেকে 20টা। 15 থেকে 20টা কেন বললাম না, প্রথমে যখন আমি ঢুকলাম তখন গোটা 15 ছিল, পরের দিকে আরও কয়েকটা হয়তো ঢুকেছে। তাহলে যদি ধরে নিই আমরা, মোটামুটি 10% দাঁড়িয়ে গেছে বাইকের ক্ষেত্রে। এবং আমাদের যে প্রতিদিনের, মানে আমার পার্সোনালি স্কুলে যাওয়ার রাস্তা, সেই রাস্তায়, অর্থাৎ দীঘা রাস্তায় যে গাড়িগুলো যাতায়াত করে, একদিন আমি পরীক্ষামূলকভাবে দাঁড়িয়ে গুনছিলাম, বিশেষ করে এই পর্বে যখন এই ভাবনাটা মাথায় এসেছিল, যে প্রতি 50টা গাড়ির পেছনে কিন্তু অন্তত পক্ষে দেখতে পাচ্ছি যে 3 থেকে 4টে গাড়ি যাচ্ছে, যেটা হচ্ছে কিন্তু ইলেকট্রিক ভেহিকল। তাহলে 100টা গাড়িতে অন্তত দেখতে পাচ্ছি 7-8টা বা অন্তত 6 থেকে 8টা গাড়ি ইলেকট্রিক ভেহিকল, মানে 6 to 8%। এই যে রাইজ, এটা কিন্তু আজ থেকে যদি 2 বছর আগেও পিছিয়ে, যে হার্ডলি 1% বা লেস দেন 1% ছিল।
তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি যে আমাদের ভবিষ্যৎ হতে চলেছে ইলেকট্রিক ভেহিকল। এবং ইলেকট্রিক ভেহিকলকে যদি আমরা গ্রিন ভেহিকল বলি তাহলে মানে এই মুহূর্তে যদি গ্রিন ভেহিকল বলি তাহলে কিন্তু একটু কোথাও ভুল থেকে যায়। কারণ ইলেকট্রিক ভেহিকলগুলো যে ইলেকট্রিসিটিটা কনজিউম করছে সেটা কিন্তু হতে চলেছে মানে যেটা রয়েছে সেটা আমাদের কাছে যেটা ট্র্যাডিশনাল বা প্রথাগত যে আমাদের বিদ্যুতের সোর্স, এটা মূলত তাপবিদ্যুৎ, এবং তার জন্য প্রচুর কয়লা পোড়াতে হয়, সেটা আমরা সবাই জানি। তাই যদি আমাদেরকে সত্যি গ্রিন ভেহিকলকে ট্রুলি গ্রিন ভেহিকল করতে হয় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে রুফটপ সোলার এনার্জি প্রোডাকশন ইউনিট তৈরি করতেই হবে। এবং সেই প্রোডাকশন ইউনিট তৈরির জন্য ভারত সরকার অলরেডি সাবসিডি দিচ্ছেন। এবং আহ, এই সোলার প্রোডাকশন ইউনিট যার বাড়িতে যত ভালোভাবে আমরা বানাতে পারবো তত বেশি কিন্তু আমরা দুটো জিনিস এনশিওর করতে পারবো। বলা ভালো তিনটে, কিন্তু অন্তত দুটো। সেটা হচ্ছে এক, আমরা আমাদের ইলেকট্রিসিটি কস্টটাকে অনেক কমিয়ে আনতে পারবো, প্রতিদিনের যে পরিবহনের খরচ সেটাকে কমিয়ে আনতে পারবো, এবং একই সঙ্গে আমরা দেশকে দূষণমুক্ত করতে পারবো, পৃথিবীকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিরাপদ ভবিষ্যৎ উপহার দিতে পারবো। এবং একই সঙ্গে একটা বড় কাজ এর দ্বারা সম্পাদিত হবে, সেটা হচ্ছে আমাদের দেশে অর্থনীতির একটা নতুন জায়গা দারুণভাবে খুলে যাবে। সেই জায়গাটা হচ্ছে আমাদের বিকল্প শক্তি নির্ভর যে অর্থনীতি। মানে যদি সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার সঠিকভাবে পদক্ষেপ নেন তাহলে ইলেকট্রিক ভেহিকলকে জনপ্রিয় করার ক্ষেত্রে আরও যদি একটু বেটার সাবসিডি ছাড়েন, গ্রিন এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে যদি আরও ভালো কিছু পদক্ষেপ নেন, তাহলে এই ক্ষেত্রে এত বুম একটা আমরা দেখব, বুমিং একটা ডেভেলপমেন্ট, সেই বুমটা কিন্তু প্রচুর কর্মসংস্থানের জায়গা খুলে দেবে। ইলেকট্রিক ভেহিকলস প্রোডাকশন এবং সোলার পাওয়ার প্রোডাকশন, তার যে মেনটেন্যান্স, তার জন্য যে মেকানিক্স যারা কাজ করবেন, এবং প্রোডাকশন ইউনিট হিসাবে যে সমস্ত কারখানাকে প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য অন্যান্য অনেক কিছু জিনিস রয়েছে জড়িয়ে, আমি জানি ভালো করে। সেই জায়গাগুলো যদি সরকারি উদ্যোগে সঠিকভাবে একটা পদক্ষেপ নেওয়া যায় তাহলে কিন্তু সামনের বছর তিনেকের মধ্যে ভারতবর্ষের অর্থনীতি একটা অন্য জায়গায় চলে যাবে, অন্য নতুন দিশা পাবে, এবং আমাদের পেট্রোপণ্যের জন্য যে অন্য দেশের উপর নির্ভরশীলতা সেটাকে মিনিমাইজ করতে পারবো আমরা। তাই এই ভিডিওর মধ্য দিয়ে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটা দেখবেন, আপনাদের বাড়ির ছাদে সম্ভব হলে অবশ্যই একটা সোলার পাওয়ার প্ল্যান্ট লাগান। মানে মোটামুটি 3 কিলোওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট যদি আমরা প্রধানমন্ত্রী সৌরঘর যোজনায় ইনস্টল করতে চাই তাহলে অন অ্যাভারেজ খরচ পড়বে হয়তো ওই 1,30,40,000 টাকা। যারা ধরুন 40 লাখ টাকা দিয়ে ঘর তৈরি করছেন তারা আর 1.5 লাখ টাকা অবশ্যই খরচ করতে পারেন। অথবা আরও যদি অন্যভাবে বলি, অন্য দিক থেকে খরচটাকে বাঁচিয়ে এই কাজটা অবশ্যই আপনারা করার চেষ্টা করুন। একই সঙ্গে একটা প্রশ্ন উঠে আসতে পারে যে স্যার আপনি তো এতগুলো কথা বলছেন, আপনি কি করছেন? আমি ইলেকট্রিক ভেহিকলটা কিনেছি এবং সোলার পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করার ব্যাপারে অবশ্যই একটা প্রচেষ্টা চালাচ্ছি। আশা করছি সামনে হয়তো মাসখানেকের মধ্যে আমার বাড়ির ছাদে, যেখানে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে ভিডিওটা করছি, সেখানে সোলার পাওয়ার প্ল্যান্ট আমি ইনস্টল করে ফেলতে পারবো। এবং এই কাজটা যদি আমরা 50% মানুষ সামনের অন্তত বছর 2 এর মধ্যে করে ফেলতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনীতি এবং পরিবেশগত ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পরিবেশগত ভবিষ্যৎ একটা সিকিউর জায়গায় চলে যাবে। এটা নিয়ে কোনো আমাদের দ্বিমত থাকতে পারে না। তাই প্রত্যেককে অনুরোধ করবো, এবং একই সঙ্গে এই ভিডিওটা যদি আমাদের বাংলায় না হয়ে হয়তো ইংরেজি বা হিন্দি ভাষায় করতাম তাহলে হয়তো আরও অনেক মানুষ দেখতে পেতেন। যদি এই মেসেজটা কারুর ভালো লাগে, যদি সম্ভব হয় এই ভিডিওটা কেন্দ্র সরকারের তরফে কারোর কাছে পৌঁছে দেওয়া যায়, কেন্দ্র সরকারের ওই দপ্তরে রয়েছেন যারা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু আমার মনে হয় ওনারাও ভাবছেন। কারণ আমি অতি ছাপোষা মানুষ, আমি যদি ভাবতে পারি তাহলে যারা উপরে বসে রয়েছেন তারা আমার থেকে আরও অনেক বেশি কনসাসলি এটা ভাববেন বা ভাবছেন, এই আশা রাখবো। এবং প্রত্যেককে অনুরোধ করব, গ্রিন ফিউচার এনশিওর করুন, গ্রিন ভেহিকল অর্থাৎ ইলেকট্রিক ভেহিকল, এবং একই সঙ্গে আপনারা ইলেকট্রিক সেলফ প্রোডাকশনের দিকে ভাবুন, সৌরশক্তির দিকে ভাবুন। এটা দুর্দান্ত একটা ব্যাপার হতে চলেছে, এইটুকু আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। নমস্কার।